नमस्कार शुभ सकाल केमन आছেন सबाई आशा करी सबाई भालो आছেন और आमराओ बेश भालो आছি। आमी रीता आमार नतून एकटी ब्लगे आपनादेर सबाइके स्वागत जानाई। आजके दिनटी छिलो बृहस्पतिवार 19 जून। तो सकाल थेकेई तो प्रचंड बृष्टि पड़ছে। गत सोमवार सन्ध्येबेला थेके बृष्टि शुरू हয়েছে और कन्टिन्यू आजके निये 4 दिन बृष्टि चलছে। तो घुम थेके आजके एकटु देरी करेई उठेছি, 8टा प्राय बाजे एखन, तबे 8टार समय उठिनी, उठेছি अनेक आगेई। तो उठे फ्रेश हो गेছি और तारपरेई तो এই যে বৃষ্টি পড়ছে, বৃষ্টির জন্য কাজকর্ম শুরু করতেও অনেক দেরি হয়েছে। তো বাসন কুসন কিছুই মাজতে পারছিলাম না, তো সেই কারণে হাজব্যান্ডকে বললাম যে এখানে যেমন প্রতি বছর প্লাস্টিকটা টাঙানো হয় তো ওটার একটু ব্যবস্থা করে দাও। তাই সকালবেলা উঠেই আগে এইটা একটু ব্যবস্থা করে নিচ্ছি, নালে প্রচুর বাসন পড়ে আছে গতকাল রাত থেকে, তো সেগুলো মাজতে পারছি না। যদিও এই ক্লিপটা আগের দিনের অংশটা আমি এই ভিডিওতে জুড়ে দিয়েছি। যাই হোক, তো এখানে হাজব্যান্ড আর আমি দুজনে মিলে ঠিক কোন দিকে কি দিলে ভালো হবে সেটা মিলেমিশে ঠিক করে তারপরে এই প্লাস্টিকটা এখন টাঙিয়ে নিচ্ছি। আর এই সময় সোনা ছিল আমাদের ক্যামেরাম্যান। তো যাই হোক, একটু নতুন প্লাস্টিক, নতুন দড়ি এগুলো নিয়ে আসা হয়েছে, কিন্তু এত প্রচণ্ড হাওয়া দিচ্ছে কি বলবো। একদিক দিয়ে টানাচ্ছি আর একদিক দিয়ে হাওয়াতে না ঝাপটে সব খুলে যাচ্ছে। ক্লিপ দিয়ে দড়ি দিয়ে ভালো করে বেঁধে তো দিচ্ছি কিন্তু থাকছে না। তো যাই হোক, চেষ্টা করা হচ্ছে, কতক্ষণ থাকে দেখা যাক। তো এদিকে হাজব্যান্ডের প্রায় ওটা ব্যবস্থা করা হয়ে গেছে, মানে প্লাস্টিকটা প্রায় টাঙানো হয়ে গেছে। আর বেশ কিছু জামা কাপড় না মানে এই স্যাঁতস্যাঁতে ওয়েদারে শুকোচ্ছে না। তো আজকে একটু বৃষ্টিটা ধরেছে, রোদ ওঠেনি কিন্তু খুব একটা সেরকম পড়ছে না, তো বেশ হাওয়া দিচ্ছে। তাই ভাবলাম যে এই সব জামা কাপড়গুলো একটু বাইরে দিয়ে দিই, তো তাতে একটু ভালো করে শুকিয়ে যাবে। তাই জামা কাপড়গুলো একটু বাইরে দিয়ে দিলাম। আর এই দেখুন প্লাস্টিকটা টাঙানো হয়ে গেছে, আর আমার সোনার অবস্থা দেখুন। আর দেখতেই তো পেলেন কেমন হাওয়া দিচ্ছে। তো এইরকম হাওয়ায় এই প্লাস্টিকটা জানি না কতক্ষণ থাকবে। দেখো তো বেশি হাওয়া দিলে হয়তো ছিঁড়ে বেরিয়েই আসবে। যাই হোক, তবু ব্যবস্থা তো করে নেওয়া হলো। আর তারপরে আমি চলে এলাম ঘরে, কারণ বাসি ঘরদোরটাও ঝাড় দিতে পারিনি। সকালে উঠেছি ঠিকই, তো কাজকর্ম সেভাবে শুরু করতে ঠিক মন চাইছে না। এরকম ওয়েদারে না মনও ঠিক ভালো লাগে না, মনে হয় যেন বসে বসে একটু বৃষ্টি দেখি, সেটা ভালো লাগে, কিন্তু তার কি উপায় আছে বলুন। যাই হোক, এবার কাজকর্মগুলো ধীরে ধীরে শুরু করছি। প্রথমে এদিকের ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো এটা আজকে আর মুছবো না, কারণ এই ওয়েদারে যদি এখন ঘর মুছি না তো স্যাঁতস্যাঁতে হয়ে থাকবে। তারপরে হাত মুখ ধুয়ে চলে এলাম এই নতুন ঘরে। চা বানানো হয়ে গেছে, হাজব্যান্ডই সকালবেলা চাটা বানিয়েছে, আর ওদিকে সোনা হরলিক্স খেয়ে নিয়েছে। তো এখানে বসে বসে এখন চাটা খাবো, আর বাইরে যে রিমঝিমঝিম করে বৃষ্টি পড়ছে সেটা দেখবো, আর দুজনে মিলে একটু গল্পও করব। তো সোনা এ সময় গেছিলো পড়তে, হরলিক্সটা খেয়ে পড়তে চলে গেছে। আর এই বর্ষাতে হাজব্যান্ডেরও সেরকম বিশেষ কাজ কিছু ছিল না, তাই বসে বসে দুজনা বলছিলাম যে আজকে দুপুরবেলা কি রান্না হবে। তো ভাবলাম বাজারে আর যেতে হবে না, বললাম যেটা ঘরে আছে সেটাই রান্না হবে। আর এই সমস্ত বিছানা কাঁথা না এই ঘরটা বেশি ইউজ করি না ঠিকই, কিন্তু তবু যেন কেমন মনে হচ্ছে স্যাঁতস্যাঁতে ভেজা ভেজা। তো সেটাই বলছি যে দেখো এই ঘরে বিছানার চাদরটা কেমন স্যাঁতস্যাঁতে, জানলা দরজার বেশিরভাগ টাইম দেওয়া থাকে তবুও কেমন যেন বিছানাটা ভেজা ভেজা লাগছে। যাই হোক, আজকের দিনটা যাক, কালকে বিছানার চাদরটা পাল্টে দেবো। তারপরে বসার কি আর উপায় আছে বলুন। আজকে যেহেতু বৃহস্পতিবার, তারপরে উঠেছিও একটু দেরি করে, তো কাজ তো প্রচুর আছে। তারপরে ঠাকুর ঘরটা তো না মুছলেই নয়, যেহেতু বৃহস্পতিবার আজকে ঘট বসাবো, তাই জন্য ঠাকুর ঘরটা একটু শুকনো শুকনো করে মুছে নিলাম। আর এই সময় প্রায় 10টা বেজে গেছে, আর সোনাও টিউশন থেকে চলে এসেছে, তাই চলে এলাম রান্নাঘরে টিফিনটা বানাতে। তো বললাম যে আমি আর ওর বাবা মানে সোনার বাবা দুজনা মুড়ি খাবো, তো একটু আলু চচ্চড়ি বানিয়েছি। আর এদিকে সোনার জন্য ভাবছি একটা এগরোল বানিয়ে দিই। তো আটার একটু লেচি ছিল, তো সেটা দিয়ে একটা বড় করে রুটি বেলে দিলাম। আর তারপরে সোনার বাবা ওকে একটা এগরোল বানিয়ে দিচ্ছে। আর যেহেতু স্পেশালি সোনার জন্য এখন এখানে খাবার বানানো হচ্ছে, তো সোনা এখান থেকে এক পাও এখন নড়বে না, তাই তিনজনে মিলে এই ছোট জায়গাটার মধ্যে এখন ঠেলাঠেলি করে দাঁড়িয়ে আছি। কখনো আমি, কখনো সোনার বাবা, কখনো সোনা। তো রুটিটা বেলা হয়ে গেছে, তো এখানে সেকেও নিয়েছে। তারপরে এই যে ডিমটা ফাটিয়ে দেওয়ার পর রুটিটা দিয়ে দিল, যেভাবে এগরোলটা বানানো হয়। আর এখানে পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, শসা সমস্ত কিছু কুচোনো হয়ে গিয়েছে। তো সেই ক্লিপগুলো আমার আর নেওয়া হয়নি।
যাই হোক বন্ধুরা, এখানে এগ রোলটা বানানো প্রায় হয়েই গিয়েছে। মানে রুটিটা ডিম দিয়ে ভাজা হয়ে গেছে। এবার এর ওপর দিয়ে শসার কুচো, পেঁয়াজ কুচো, লঙ্কা, একটু বিট লবণ আর একটু শেষে চাউমিনের যে মশলাটা থাকে তো ওটাও দিয়ে দিয়েছিল। তো এরবার চলছে টমেটো কেচাপ দেওয়া। তো এটা সোনা নিজে হাতেই করছে, ওর এগুলো করতে বেশ ভালোই লাগে। আসলে ওর বাবা রান্না করতে ভালোবাসে, তো আমাদের দেখে দেখে এই সবজিপাতি কাটাটা ও অনেকটা বেশ শিখেও ফেলেছে, যেটা আমার বেশ সাহায্যই হয়। অনেক সময় আমাকেও এইসব কাজে হেল্প করে। তো এবার এটাকে একটু মুড়িয়ে দিলেই হয়ে যাবে এগরোল। তো ঘর থেকে একটা সাদা বেশ পেপারও নিয়ে এসেছে সোনা। তো এবার গরম তো, তাই এই পেপারটা করে এগরোলটা মুড়ে দেওয়া হলো। এবার খেয়ে সোনা বলবে যে এগরোলটা কেমন হয়েছে। চলুন ওর মুখ থেকেই শোনা যাক যে এগরোলটা কেমন হয়েছে। My special roll, just most beautiful. মোস্ট ভিডিও খা, খেয়ে তারপরে বল। কোনো কিছু মেটেরিয়াল ভেতরে গেছে ভালো, So that very everything. সোনা তো নিজের পছন্দের খাবারটা পেয়ে ভীষণ খুশি। আর এবার নিজেদের টিফিনটাও নিয়ে নিলাম। এখানে নিয়েছি মুড়ি, একটু চানাচুর আর আলু চচ্চড়ি, আর সঙ্গে নেওয়া হয়েছে শশা। তো চলুন সবাই মিলে এখন বসে টিফিনটা সেরে নিই। তারপরে তো দুপুরে রান্নাও আছে, আর বৃহস্পতিবার যেহেতু পুজোটাও দিতে হবে। তো মুড়ি খাওয়া হয়ে গিয়েছে, তারপরে একটু লিকার চা বানিয়ে নিলাম। হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে লিকার চা খাবে নাকি, বলে দাও তাহলে। যাই হোক, এই যে 2 কাপ লিকার চা বানিয়ে নিলাম। আর এই দেখুন বাইরে এখনও বৃষ্টি পড়ে চলেছে। তো রান্নাবান্নার জোগাড় এখনও সেরকম কিছু করিনি, বেলা কিন্তু অনেকই হয়েছে। তো যেহেতু বৃষ্টির দিন, তাই শর্টকাটে ভাবছি যে খাবারটাই বৃষ্টির দিনে সবথেকে বেশি মানায় সেটাই বানাবো, আর সেটা হলো খিচুড়ি। তাই কোনো চিন্তা নেই, সমস্ত কাজ ধীরে সুস্থে করে একেবারে স্নান করে পুজো দিয়ে তারপরেই ওটা চাপিয়ে দেবো। স্নান করে চলে এসেছি, আর ঠাকুর ঘরের বাসনগুলো না মাজা হয়নি, ঠাকুর ঘরটা মোছা হয়েছে। তো এখানে বেশ কিছুটা পীতাম্বরী পাউডার নিয়ে নিলাম, আর এখন এই বাসনগুলো একেবারে এই পাউডার দিয়ে ঝকঝকে করে মেজে নেব। আর ঠাকুরের ঘরটাও মেজে নেব। আরও কিছু বাসন ছিল, সেগুলো আগের দিনই মেজে নিয়েছি। তো এখন এই কয়েকটা বাসন আছে, এটা মেজে নিলেই হয়ে যায়। ঠাকুরের বাসনগুলো মাজতে মাজতে আমার এক বোনের কমেন্টে রিপ্লাই দিই। বোনটা 2 দিন আগে একটা ভিডিও যে দিয়েছি, সেই ভিডিওতে আমাকে কমেন্ট করেছিল যে দিদি তোমার ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে। যখন তুমি ব্লগ দেওয়া ছেড়ে দিয়েছিলে তখন বিশ্বাস করবে না, তোমাকে না দেখতে পেয়ে বা তোমার ব্লগগুলো না দেখতে পেয়ে আমার তোমাকে ভীষণ মিস করেছি, এমনকি কেঁদেছি পর্যন্ত, হয়তো তুমি বিশ্বাস করবে না। তো আমি অবশ্যই বিশ্বাস করেছি। সে কমেন্টে আরও অনেক কথা লিখেছে, কমেন্টটা অনেকটাই বড় ছিল। যাই হোক, অত দূর আমি আর গেলাম না, কারণ কমেন্টটা পড়ে আমার এত ভালো লেগেছে যে একটা মানুষকে কতখানি ভালোবাসলে তবে তার চোখ থেকে জল বেরিয়ে আসে। এই ফোনে দেখেও আপনাদের কাছ থেকে, মানে কিছু কিছু মানুষের কাছ থেকে যে এতটা ভালোবাসা আমি পাই, যেটা আমার কাছে পরম প্রাপ্তি। আসলে বেশ কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি, তাতে অনেকেই আমাকে ছেড়ে চলে গিয়েছে, ভুলে গিয়েছে। আবার কিছু মানুষ এখনও আমার ভিডিও দেখে, যখনই দেখে যে আমি নতুন করে আবার ভিডিও দিচ্ছি তখন সুন্দর সুন্দর কমেন্ট করে, আর সেগুলো পড়ে আমার ভীষণ ভালো লাগে। তাই ভাবি যে একটা মানুষকে এতটাও ভালোবাসা যায় শুধু ফোন থেকে, তার ভিডিও দেখে। সত্যি এইভাবে আপনারা আমার পাশে থাকুন, আপনাদের এই ভালোবাসাই আমি সব সময় পেতে চাই। আর আমিও চেষ্টা করছি, প্রতিনিয়ত এখনও দিতে পারছি না, মাঝে মধ্যে গ্যাপ পড়ে যাচ্ছে, তবু চেষ্টা করছি যাতে প্রতিনিয়ত ভিডিওটা দিতে পারি। আমারও ভীষণ ভালো লাগে আপনাদের কাছ থেকে এই কমেন্টগুলো পেয়ে। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে, আর বৃষ্টি কিন্তু পড়েই চলেছে। যাই হোক, একটা গামছা মাথায় দিয়ে সমস্ত ফুলগুলো তুলে নিলাম। হাজব্যান্ড সকালবেলায় বেশ কিছু ফুল তুলেছিল, তো এই ফুলগুলো পড়েছিল, ভাবলাম নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য তুলে নিলাম। আর বৃষ্টিতে ভিজে ফুলগুলো আরও যেন সতেজ হয়ে গেছে। আর যেহেতু আজকে বৃহস্পতিবার ঘট বসাতে হবে, আর ঘরটি তো আমরা নারকেলই বসাই সীমাতাজির সামনে, তো এই নারকেলটা এনেছে প্রায় 1 সপ্তাহ বেশি হয়ে গেল, কিন্তু নানা রকম অসুবিধার জন্য যে সময় করে ঘটে বসাবো সেটা আর হয়ে উঠছে না। এর আগের এক বৃহস্পতিবার ছিলাম না, চুঁচড়োতে চলে গিয়েছিলাম কাজের জন্য একটু, তারপরে এই একটা বৃহস্পতিবার, তাই ভাবলাম আজকে যত যাই হয়ে যাক, বাড়িতে যখন আছি ঘরটা আজকে অবশ্যই পাতবো। তো সমস্ত নিয়ম অনুযায়ী কীভাবে কীরকম কী আমি মানে মা লক্ষ্মীর পুজো করে থাকি সেটা আমি আজকে আপনাদের এই ভিডিওতে শেয়ার
করছি। মা লক্ষ্মী বলতে আমার কাছে আমার শ্রীমাতাজি সমস্ত কিছু, তো ওনাকেই আমি মা লক্ষ্মী রূপে পুজো করি। উনিই আমার কাছে মা লক্ষ্মী, মা সরস্বতী, মহাকালী সমস্ত কিছুই উনি আমাদের কাছে। তো এই যে স্বস্তিক চিহ্ন নারকেলেও এঁকে নিলাম, স্বস্তিক চিহ্ন ঘটেও এঁকে নিলাম। আর এই যে নারকেলটা এরকম ঝুটিওয়ালা নারকেল না কিনতে পাওয়া যায়, তো আমার হাজব্যান্ড এটা বাজার থেকে নিয়ে এসেছিলো, তবে আমাদের এখান থেকে না, অন্য কোনো মার্কেট থেকে নিয়ে এসেছিলো। আর এই সময় আমি কিন্তু গণেশ অথর্ব শিষ্য পাঠ করতে করতে এই স্বস্তিকগুলো বানিয়েছি। আর এই যে ঘটেও জল দিলাম, আর 3খানা দূর্বা ঘাস আমি তুলে নিয়ে এসেছিলাম। তো এখানে 3টে বা 7টা বা 5টা দূর্বা ঘাস দিতে হয়, তো যেটুকু এই মুহূর্তে সম্ভব সেটুকুই দিলাম। আর তার উপর এবার এই যে ঘটটা বসিয়ে দেবো। এইবার এই ঘটের মাথায় এই নারকেলটাও বসিয়ে দিচ্ছি। অনেকে আমের পল্লবও দেয়, তবে এই মুহূর্তে আমি আর কিছুই দেবো না, শুধুমাত্র নারকেলটাই বসালাম। আর এটাকে এখন সুন্দর করে শ্রী গণেশজির নাম করতে বা শ্রী গণেশ অথর্ব শিষ্য পাঠ করতে করতে ঘটটা বসিয়ে দিয়েছি। আর ঘটের মাথায় এখন একটু জবা ফুল দিয়ে দিলাম। মাকে শৃঙ্গার অনেক আগেই করে নিয়েছি, সুন্দর করে তুলো দিয়ে গোলাপ জল দিয়ে মায়ের ফোঁটোগুলো ভালো করে ক্লিন করে নিয়েছি। আর এই দেখুন সুন্দর করে মাকেও সাজিয়ে দিয়েছি। আর এখানে যে জগন্নাথটা ঠাকুর আমি পুরী থেকে আনা হয়েছিল সেটাও রয়েছে, আর শ্রী মাতাজির আর একটা ছোট্ট অলটারও রয়েছে। তো সুন্দর করে মাকে গোছানো হয়ে গেছে। এখানে প্রদীপটাও ধরিয়ে নিয়েছি, আর এবার ধূপটাও ধরিয়ে নেব। আর তারপরে কিছু মন্ত্র আছে সেগুলো পাঠ করব, দিয়ে আমার পুজোটা কমপ্লিট করব। প্রত্যেক বৃহস্পতিবারই তাই আমি চেষ্টা করি এভাবে নিয়ম মেনে মা লক্ষ্মীর পুজো দিতে। এতে সংসারের মঙ্গল হয়, আয় উন্নতি বৃদ্ধি হয় এবং সুখ ও সমৃদ্ধিতে সংসার ভরে ওঠে। আর সমস্তটা গুছিয়ে যদি সুন্দরভাবে পুজোটা দেওয়া যায় না বন্ধুরা, তাহলে মনেও অনেক শান্তি লাগে। পুজো পাঠ সেরে চলে আসলাম রান্নাঘরে। আর আজকে আগেই বলেছি খিচুড়ি রান্না করব, তো সবজিপাতি খুব একটা ঘরে ছিল না, তো আলু টমেটো তো আছে। আর খিচুড়িতে বেশি আলু দিলে না খেতে চায় না আমার সোনা, আর সোনার বাবাও খুব একটা আলু খেতে চায় না, তো আমাকেই খেতে হবে। তাই গুনে বেছে 4 পিস আলু দিয়েছি। আর এখানে মাত্র 1 কাপ চাল নিয়েছি, আর 2 রকমের ডাল 1 কাপ নেব। খুব বেশি নিলে খিচুড়িটা আবার পড়ে থাকবে, ও রাতের দিকে আমাকেই খেতে হবে, কারণ সোনা ওই খিচুড়িটা খুব একটা পছন্দ করে না। তো যদি বলি তো জোর করে যে হ্যাঁ একবার হয়তো মানে এবেলা খেলো, কিন্তু ওবেলা আর খাবে না। তো সেই কারণে 1 কাপ চাল নিলাম, 1 কাপ মুগ ডাল আর 1 কাপ মসুর ডাল, মানে সব মিলিয়ে মোট 3 কাপ হয়ে গেল। তো এতেই তো খিচুড়ি তো অনেকটা বেড়ে যাবে। তার মধ্যে আলু টমেটো এসব পড়বে, আবার কিছু ভাজাভুজিও করব খিচুড়ি খাওয়ার জন্য। ওদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়ে এই কড়াইতে মুগ ডাল আর মুসুর ডালটা একসঙ্গে ভালো করে শুকনো খোলায় নেড়ে নিচ্ছি। ততক্ষণে এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে। তো এইবার 3-4 বার জল দিয়ে ভালো করে ডালটা ধুয়ে নেব। শুকনো খোলায় খুব ভালোভাবে নেড়ে নিয়ে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ডালটা ধুয়ে নিয়েছি। আর এরপর ফ্রেশ জল দিয়ে দিলাম ডালের মধ্যে। আর যে চালটা তখন ধুয়ে রেখেছিলাম সেই চালটা এখন এই ডালের মধ্যে দিয়ে দেব। চালের জলটাও ফেলে দিলাম, কারণ এটা তো ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তো এখন এই চালটা দিয়ে দিলাম এই ডালের মধ্যে। আর এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ আর নুন আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তারপর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি কারণ সময়টা অনেক হয়ে গেছে, প্রায় 1:30 বাজে, তাই চটজলদি আমাকে রান্নাটা করে নিতে হবে। এদিকে আলুটাও ভাজা ছিল, ডালটা একটু ফুটে উঠতেই ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর টমেটোটাও দিয়ে দিলাম। এগুলো একটু পরে পরে দিলেই ভালো হতো, কিন্তু সত্যি কথা বলতে সময়ের জন্য মনে হচ্ছে যে আরও যত তাড়াতাড়ি করা যায়, কারণ সবাই তো খেতে চাইবে এরপর। তারপরে এখানে কিছু না প্লেন মশলা, জিরে আদা বাটা যেটা নর্মাল হয় সেই মশলাটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিলাম আর একটা কড়াইতে।
এবার এই কষিয়ে রাখা মশলাটা খিচুড়ির মধ্যে অ্যাড করব। কিন্তু দেখলাম যে চালটা আরেকটু ফুটবে, কারণ এই চালটা না অনেকটাই ফোটে, তো সেই কারণে আরও কিছুক্ষণ ঢেকে রেখে খিচুড়িটা রান্না করে নিলাম। এবার এই যে কষানো মশলাটা যেটা এই কড়াইতে ছিল সেটা এর সঙ্গে দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো খুব সুন্দর করে ভালোভাবে মশলাটা খিচুড়ির মধ্যে মিশিয়ে নিলাম। আর এখন এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো। দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে। সোনা তো দেখেই বলল, মা একেবারে ভোগের খিচুড়ির মতো দেখতে লাগছে। তো এবার অল্প পরিমাণে গরম মশলা দিলাম আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। তো খিচুড়ি কিন্তু আমার পুরোপুরি রেডি। তো এখন একটু ঢেকে কিছুক্ষণ রেখে দেব এই অবস্থায়। ততক্ষণে আমার বেশ কিছু বাসনও বেরিয়েছে, তো সেগুলো মেজে নেব। আর উপর থেকে একটু মিষ্টি দিয়ে দিলাম। একটু হালকা হালকা মিষ্টি হলে বেশ খেতে ভালোই লাগে, মানে সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। তো এবার ঢেকে রেখে দিলাম। ততক্ষণে এখানে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য কিছু আলু ভেজে নিচ্ছি। তবে আলুটা কিন্তু আমার হাজব্যান্ডই ভেজেছে, আমি শুধু শেষের দিকে তুলে নিচ্ছি। আর 2টো পটল ভেজেছিলাম আর কিছু পাঁপড় ভাজা। ব্যাস, এই হচ্ছে খিচুড়ি দিয়ে খাওয়ার সমস্ত কিছু আইটেম হয়ে গেল। আর এবার বেশ কিছু বাসন বেরিয়েছে, তো ওদের এখনও একটু দেরি হবে বললো। সোনার বাবা কিছু একটা কাজ করছে, তাই ভাবলাম তাহলে বাসনগুলো ঝটপট মেজে নিই, কারণ বৃষ্টি তো হয়েই চলেছে। এরপর খাওয়া দাওয়ার পর আর ইচ্ছে করবে না, কতবার আর ভিজবো বলুন এই বৃষ্টির মধ্যে। যতই যা কাজ করছি ভিজে ভিজেই করতে হচ্ছে। স্নান হয়ে গেছে দেখলেন, ঠাকুরের বাসন মেজেছি তাও সেই ভিজে ভিজে, ফুল তুলেছি ভিজে ভিজে, আরও কত কি কাজ, সমস্ত কিছু কি আর ক্যামেরায় দেখানো যায়? যাই হোক, তাই এই বাসন কুসন মেজে নিলাম। খেয়ে দিয়ে একেবারে ড্রেসটা চেঞ্জ করে একটু শুয়ে পড়ব। তো কত বাসন বেরিয়েছে দেখুন, সারাদিনে যে কতবার এই ভিজে ভিজে বাসন মাজতে হয় এই বৃষ্টির মধ্যে। চলুন এবার সকলে মিলে খেতে বসে পড়ি। তো এইখানে সোনার বাবা আর আমি 3 জনা মিলে বসে পড়েছি। আর খিচুড়ি কিন্তু আমাদের একবেলার মতোই হয়েছে। খিচুড়িটা এতই ভালো হয়েছিল, শেষে মনে হয়েছিল যে আরেকটু যদি হতো তাহলে বেশ ভালো হতো। এই পর্যন্ত আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর যদি আপনারা এই ধরনের আমার ব্লগগুলি দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা তা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।